প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, চীনের শাং যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা আলোচনা করো। চীনের শাং রাজবংশ আনুমানিক খ্রিস্টপূর্ব ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীতে এদের পতন ঘটে। শাং রাজবংশই প্রত্নতাত্ত্বিক তত্ত্বের ওপর নির্ভর করে প্রমাণিত চীনের প্রাচীনকালের প্রথম রাজবংশ। একে ইন রাজবংশও বলা হয়। সামাজিক অবস্থা। শাং যুগের সমাজ ব্যবস্থা ছিল বিভিন্ন স্তরে বিভক্ত। সবচেয়ে উঁচু স্তরে ছিল রাজপরিবার এবং সবচেয়ে নিচের স্তরে ছিল সৈনিক ও কৃষকরা। রাজপথ ছিল বংশানুক্রমিক। সাধারণত জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ ভ্রাতা সাম্রাজ্যের উত্তরাধিকারী হতো, তবে রাজপথকে কেন্দ্র করে গৃহবিবাদ দেখা যেত। রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি সৈন্যবাহিনীর প্রধান, পুরোহিতদের পৃষ্ঠপোষক এবং বেসামরিক কাজের তত্ত্বাবধায়ক। শাং আমলে পুরোহিতরা ধর্মীয় বিভিন্ন দায়িত্ব পালন করত। এছাড়া পুরোহিতদের অন্যতম কর্তব্য ছিল জ্যোতিষশাস্ত্র চর্চা করা। তারা গণিতশাস্ত্র চর্চা, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় নির্ধারণ করতে সমর্থ ছিল। পুরোহিতরা ক্যালেন্ডার তৈরিতেও মুখ্য ভূমিকা পালন করেছিল। অনেকের মতে এই সময়েই তারা ভগ্নাংশের ধারণা লাভ করে। অভিজাতরা ছিল মূলত গোষ্ঠীপতি শাসক। তারা বংশানুক্রমিক ক্ষমতা ভোগ করত। তাছাড়া তারা বিভিন্ন মন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করত। এছাড়া উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ, সেনা সংগঠন, দৈববাণী লিপিবদ্ধকরণ ইত্যাদির কাজও তারা করত। চীন সাম্রাজ্যের শাং রাজাদের সাফল্যের একটি বড় কারণ ছিল তাদের সৈন্যবাহিনী। পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে তারা সৈন্য সংগ্রহ করে আনত। এ সময় চীনের আইন অনুসারে সমাজের সমস্ত নাগরিককে সেনাবাহিনীতে যোগদান করতে হতো। এমনকি যুদ্ধবন্দী দাসদেরকেও সেনাবাহিনীতে যোগদান করতে হতো। তাদের অস্ত্র ছিল কুঠার, তরোয়াল, জ্যাভলিন, বর্শা, ঢাল, শিরস্ত্রাণ। ব্রোঞ্জ যুগে এই সকল অস্ত্র মূলত ব্রোঞ্জ ধাতু দিয়েই তৈরি হতো। চীন সমাজে পরিবার ছিল একক পরিবার, তবে সমাজ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল। প্রতিটি গোষ্ঠীর মধ্যে মূল্যবোধের শিক্ষা দেওয়া হতো। সমাজের ওপরের তলায় মানুষদের বহু বিবাহ চালু থাকলেও সমাজের সর্বত্র এক বিবাহ চালু ছিল। সমাজ ছিল পুরুষতান্ত্রিক। বয়োজ্যেষ্ঠ পুরুষকে গৃহের প্রধান বলা হতো। ব্রোঞ্জ যুগে চীনে কারিগরেরা সমাজে সমাদৃত হতো, তবে সমাজের সব থেকে নিচের দিকে ছিল দাসেরা। তারা ছিল যুদ্ধবন্দী। কৃষিকাজ ছাড়াও পশুপালন, কুটির শিল্প ও গৃহকাজে তাদের নিযুক্ত করা হতো। এমনকি সম্রাটের মৃত্যুর পর তার দাসীদের সাথে সমাধি দেওয়া হতো। এজন্য ঐতিহাসিক ঝাং চাশৌ শাং রাষ্ট্রকে স্লেভ উইং স্টেট বলেছেন। শাং আমলের ধর্মীয় বিশ্বাস। বিশ্বের অন্যান্য সমসাময়িক সভ্যতার মতো শাং জনগোষ্ঠীও বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনা করত। জল, মাটি, বাতাস, সূর্য, চন্দ্র, বিভিন্ন দিক যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রভৃতি নানা কিছুর পুজো প্রচলিত ছিল। শাং যুগে চীনের প্রধান দেবতা হিসেবে পূজিত হতেন শাং-তি। তাকে একাধারে সূর্য, চন্দ্র, বাতাস, বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক শক্তির দেবতা এবং অন্যদিকে কৃষি, শস্য, যুদ্ধের দেবতা বলে মনে করা হতো। এই যুগে চীনের একটা বড় অংশ বারবার বন্যার কবলে পড়ত বলে তারা প্লাবনের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হো পো বা পিত নদীর অধীশ্বরের পুজো করত। সেই সময়কার হাড়ের ওপরে উৎকীর্ণ কিছু লিপি থেকে জানা যায় যে পৃথিবীর বুকে যাতে বৃষ্টি নামে তার জন্য দাসদের পোড়ানো হতো। দেবতাদের মদ, মাংস উৎসর্গ করা হতো। শাং যুগে পশু বলি যেমন প্রচলিত ছিল, তেমন নরবলির প্রথাও প্রচলিত ছিল। মৃত্যুর পর জীবনের প্রতি চীনাদের বিশ্বাস ছিল প্রবল। তাই মৃত ব্যক্তিকে সমাধিস্থ করার সময় কঠোর নিয়মবিধি তারা মেনে চলত। সমাধিস্থ রাজার সাথে তার আসবাবপত্র, রথ, অস্ত্রশস্ত্র, ব্রোঞ্জের কুজো প্রভৃতি দিয়ে দেওয়ার রীতি সেখানে ছিল। শাং ধর্মের অন্যতম কেন্দ্রীয় বৈশিষ্ট্য ছিল শাং রাজবংশের আদিপুরুষকে সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ঈশ্বর হিসেবে দেখা যেত। এখান থেকেই এসেছিল রাজার দৈব অধিকার তত্ত্ব। এইভাবে তারা দৈব অধিকার তত্ত্ব প্রতিষ্ঠা করেন। শাং রাজারা দাবি করতেন যে তারা দৈব ইচ্ছায় শাসন ক্ষমতা লাভ করেছেন। মৃত্যুর পর তারাই দেবতায় পরিণত হন। তারা জীবিত অবস্থায় শাসন করেন জীবিতদের আর মৃত্যুর পর শাসন করেন মৃত ব্যক্তিদের।
এইভাবে রাজতন্ত্রে নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই সাং রাজারা শাসনতন্ত্রের সঙ্গে ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধন ঘটান।